পর্যায় সারণী শুরু করার আগে প্রথম প্রশ্ন যেটা, প্রকৃতিতে এখনো পর্যন্ত কতগুলি মৌলের অস্তিত্ব পাওয়া গেছে? 118টি, মোটামুটি 118টি মৌলের অস্তিত্ব পাওয়া গেছে। তো আমাদের এই প্রকৃতিতে 118টি যে মৌল, প্রত্যেক মৌলের নিশ্চয়ই নির্দিষ্ট প্রকারের তার রাসায়নিক ধর্ম, প্রত্যেকের আলাদা আলাদা পরিচিতি আছে। তো প্রত্যেকের এরম আলাদা আলাদা ভাবে রাসায়নিক ধর্ম বা তাদের বিক্রিয়া বা তাদের ভৌত ধর্ম এইসব যদি আলোচনা করতে হয় বা মনে রাখতে হয়, সেটা একটি দুঃসাধ্য বা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। সেই জন্য বিজ্ঞানীগণ কি করেছেন, মৌলগুলিকে সুনির্দিষ্ট ক্রমে সজ্জিত করেছেন। ঠিক যেমন আমরা কোনো শপিং মলে গেলে দেখতে পাই বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের জিনিস রাখা থাকে। যেখানে ড্রেস সেকশন ড্রেস থাকবে, ফুড সেকশন ফুড থাকবে, কসমেটিক্সে কসমেটিক্স থাকবে। ঠিক আছে, এরকম ভাবে আমরা দেখতে পাই যেখানে তাদের ব্যবহার উপযোগী জিনিসপত্র হিসেবে তাদের নাম দেওয়া হয়েছে আর প্রত্যেককে আলাদা আলাদা করে রাখা আছে। তাতে কি সুবিধা হয়, আমরা আমাদের পছন্দসই যা কিছু কেনার থাকে বা নেওয়ার থাকে, আমরা সেখানে গিয়ে সেই সেকশনে গিয়ে সহজে আমরা সেটা দেখতে পারি, এটাই আমাদের সুবিধা হয়। তো পর্যায় সারণীতে যখনই 118টি মৌলকে নির্দিষ্ট পর্যায় এবং শ্রেণী বা নির্দিষ্ট সুসংবদ্ধভাবে সজ্জিত করা হলো, তাতে কি সুবিধা হবে, প্রত্যেকটি মৌলের আলাদা আলাদা করে আর তাদের কাজ বা ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এইসব আর মনে রাখার প্রয়োজন হলো না। যে কোনো একটা মৌলের যদি মনে রাখা যায়, তাহলে দেখা গেল যে সেই মৌলের একই রকম আচরণ করে আরো অনেকগুলো মৌল পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে পর্যায় সারণীর সুবিধাটা কি, যে 118টি মৌল পৃথক পৃথক ভাবে তাদের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, কি বিক্রিয়া অংশগ্রহণ করে, এইসব বিষয়ে আলোচনা বা মনে রাখার সুবিধা হবে। এটা প্রথম মত। তাদেরকে কি করতে হবে, সুসংবদ্ধ ভাবে সাজিয়ে নিতে হবে। তবে যত সহজে আমরা এখন বিষয়টি নিয়ে আলোচনা করব, সাজানো অত সহজ ছিল না। প্রথমে তোমরা ক্লাস 10 পর্যন্ত বা ক্লাস 10এই যেটা পড়েছো, ডোবেরিনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র, এই তিনটে পড়েছো আগেই। আর আধুনিক পর্যায় সূত্রও পড়েছো, তবে সেখান থেকে কিছু কিছু স্পেশাল বৈশিষ্ট্যগুলো, কয়েকটা কিছু কিছু স্পেশাল প্রপার্টি গুলো পড়েছিলেন। এখানে তার একটু বিস্তৃত বা ডিটেলসে আলোচনা করা হবে। তো কিভাবে পর্যায় সারণী লেখা হবে সেটা শেখাবো। আর মেন্ডেলিভের পর্যায় সারণী পর্যন্ত খুব বেশি প্রশ্ন আসে না, বা ওই কনসেপ্ট, ওই পোর্শনটা আমরা খুব বেশি আলোচনার মধ্যে আনি না। কেন, ওখানে বেশ কিছু পরিমাণে ভুল ত্রুটি লক্ষ্য করা যায় বা সীমাবদ্ধতা থাকে। তো কিভাবে আধুনিক পর্যায় সারণী হয়েছে তার একটু ব্যাকসাইড রিভিশন করে দেব, কি কিভাবে হয়েছে। প্রথমে কি ছিল, ডোবেরিনারের ত্রয়ী সূত্র। কি ছিল ডোবেরিনারের ত্রয়ী সূত্র, তিনটি মৌল নেওয়া হয়েছিল যাদের ধর্ম মোটামুটি একই। তার প্রথম আর তৃতীয় মৌলের যদি পারমাণবিক গুরুত্বের গড় করা হয়, তাহলে সেটা মাঝে অবস্থিত মৌলটির পারমাণবিক গুরুত্বের সাথে সমান হবে। এরকম তিনি ডোবেরিনার এরকম মোট 4টে জোড়া তৈরি করেছিলেন। কি কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ছিল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছিল। এরকম মোটামুটি 4টি তিনি জোড় তৈরি করেছিলেন। ঠিক আছে, তিনটে তিনটে করে 4টি জোড় করেছিলেন। মাত্র ওই 12টা মৌল ছিল, তাই সেটা বেশি প্রকাশ্যে আসেনি। তারপর দ্বিতীয়ত কি ছিল, নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নিউল্যান্ডসের অষ্টক সূত্রে কি ছিল, কোনো একটা মৌলের যে ধর্ম, তার থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলে ধর্মের মিল খুঁজে পাওয়া যায়। কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে তার পরবর্তী অষ্টম মৌলে সেই ধর্মটির মিল খুঁজে পাওয়া যায়। এটা ঠিক যেমন আমরা সেই গানের সুর খুঁজে পাই, সারে গামা পা ধা নি, তারপর আবার অষ্টমে সা আসে, ঠিক সেরমই কোনো মৌলের প্রথম মৌল থেকে শুরু করে অষ্টম মৌলের ধর্মের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে বিভিন্ন আরো অনেক বিজ্ঞানীগণ আছেন, কিন্তু তারপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট, সেটা হলো কি, মেন্ডেলিভ, যাকে বলা হয় পর্যায় সারণীর জনক। ঠিক আছে, মেন্ডেলিভ কি বলেছিলেন, তিনি বললেন মৌলগুলিকে যদি তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের ক্রম অনুযায়ী সাজানো হয়, তাহলে সেটা কি হয়, তাদের পারমাণবিক গুরুত্ব অনুযায়ী
পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, বা সহজ ভাষায় যদি বলি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের কি ছিল, কিসের বলো, মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্বের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্বের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কিন্তু দেখা গেল যখন আইসোটোপ আবিষ্কার হয়, একই মৌলের অনেকগুলো আইসোটোপ পাওয়া গেল, যাদের কি হয় পারমাণবিক গুরুত্ব আলাদা আলাদা ছিল। একই মৌলের অনেকগুলি পরমাণু পাওয়া গেছিল যাদের পারমাণবিক গুরুত্ব আলাদা। কেমন, ধরো কার্বন, তার দুটো আইসোটোপ, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 14। তো এই সব অনেকগুলো যখন ভুল ত্রুটি দেখা দিচ্ছিল, তখন মডার্ন পিরিয়ডিক টেবিল একটা তৈরি করা হলো, বা বিজ্ঞানী নিলস বোর মোজলে তারা সবাই মিলে একটা পর্যায় সারণীর বর্ণনা করা শুরু করলেন। তো সেখানে যেটা মূল সংশোধন সেরকম কিছু নয়, শুধু এটাই ছিল মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আগেরটা কি ছিল, পারমাণবিক গুরুত্বের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটা শুধুমাত্র পরিবর্তন হয়ে গেল পরমাণু ক্রমাঙ্কের সাথে, বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটাই পরিবর্তন হয়ে গেল। তো তারপরে IUPAC এই পর্যায় সারণীকে স্বীকৃতি দিল। তো সেই পর্যায় সারণী কি ছিল আর সেখানে মৌলগুলো কিরম ভাবে সাজানো ছিল সেটা আজকে দেখবো। আর তোমাদের অবশ্যই পর্যায় সারণীর প্রত্যেকটা গ্রুপ, শ্রেণী, এগুলো গ্রুপ বা শ্রেণী আর হচ্ছে পর্যায়, এগুলো মোটামুটি একটা রাফ আইডিয়া থাকতে হবে, মনে রাখতে হবে যে কোন এলিমেন্ট গুলো কোথায় আছে, কেমন আছে। ঠিক আছে, তাহলে পর্যায় সারণীর মোটামুটি তোমাদের যে বেসিক কনসেপ্ট সেটা আছে, যে কতগুলো গ্রুপ বা পর্যায়, কতগুলো গ্রুপ বা শ্রেণী বা পর্যায় বা পিরিয়ড কতগুলো আছে সে সম্বন্ধে ধারণা আছে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতগুলো পর্যায় ছিল, 7টি পর্যায় ছিল। আর শ্রেণী কতগুলো ছিল, 8টি শ্রেণী ছিল, তার সাথে একটা শূন্য শ্রেণী ছিল। তো শূন্য শ্রেণীতে কি ছিল, নিষ্ক্রিয় মৌলগুলো রাখা হয়েছিল। সেটা কি মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যখন মেন্ডেলিভের পর্যায় সারণী প্রথম আবিষ্কৃত হয়েছিল তখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়নি। পরবর্তীকালে যখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হলো তখন তিনি তাদেরকে শূন্য শ্রেণী বলে একটা শ্রেণী তৈরি করলেন, সেই শূন্য শ্রেণীতে স্থান দিয়ে দিলেন। ঠিক আছে, আর শ্রেণী কতগুলো ছিল মেন্ডেলিভের সময়, 8টা ছিল, তার সাথে 0 নম্বর একটা শ্রেণী ছিল। পরবর্তীকালে আধুনিক পর্যায় সারণীতে মোট দেখা গেল 18টি শ্রেণী, 18টি শ্রেণী। আর পর্যায় কতগুলি, 18টি শ্রেণী, আর পর্যায় হলো 7টি। তো সেই শ্রেণীগুলোকে এমনি সাধারণ যে নিউমেরিক্যাল নাম্বার 1 2 3 4 করে 18 করা আছে, আর 1 2 3 4 করে 7 পর্যন্ত করা আছে। ঠিক আছে, তো এই যে আমরা পর্যায় বা শ্রেণী লিখেছি, তাহলে ভুল আমাদের এখনো হয়ে থাকে। কিসের ভুল না, চিনতে ভুল হয়ে যায় কোনটা পর্যায় কোনটা শ্রেণী। তবে সবসময় মনে রাখবে মালের দায়িত্ব আরোহী। কেন বললাম, মানে যে যার বোঝা সে তার নিজেই বয়ে নিয়ে যাবে। বোঝা কি সবসময় পেছনে থাকবে, তো কেউ যে যাকে ফলো করবে সে তার পেছনে থাকবে। তো যদি আমরা এখানে 1 2 3 4 5 6 7 এটা কি দিলাম, 7টা পর্যায়। মনে রাখবে সব সময় পর্যায় বা পিরিয়ড হয় ক্লাসে এই 7 8টার বেশি হয় না। যার সংখ্যা বেশি সেটা গ্রুপ বা শ্রেণী মনে করে নেবে। আর মানে ক্লাসের পিরিয়ড তোমাদের মোটামুটি ভাবে ওই 6 7 8টা মতো হয়। যার সংখ্যা কম সেটা হবে পিরিয়ড, যার সংখ্যা বেশি সেটা হবে শ্রেণী বা গ্রুপ। ঠিক আছে, তো কি হবে বললাম, যে যার পেছনে থাকবে সে তার ফলোয়ার্স বা মালের দায়িত্ব আরোহী। এর পেছনে কে আছে, এইটা 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 এইদিকে, তাহলে পর্যায়ে যে থাকবে এই দিকে থাকবে।
আর শ্রেণী সে তার পেছনে কারা আছে। ঠিক আছে, বেশ, এইবার আমরা একটা একটা করে মৌলগুলো লিখবো আর কিভাবে লেখা হবে সে প্রসেসও শেখাবো। প্রথমে আসি, প্রথম মৌল কি পর্যায় সারণীর, পর্যায় সারণীর বলা ভুল, একদম আমাদের মৌলগুলোর মধ্যে প্রথম যার নাম আসে সেটা হলো হাইড্রোজেন, তার পরমাণু ক্রমাঙ্ক 1। তাহলে হাইড্রোজেন প্রথমে লিখলাম পরমাণু ক্রমাঙ্ক 1, তারপর হিলিয়াম 2, মাঝে অনেকগুলো গ্যাপ দিয়ে দিয়েছি। ছোটবেলা পড়েছো এটাকে কি বলা হতো, অতি হ্রস্ব পর্যায়। তা হাইড্রোজেন হিলিয়াম 2, তারপর লিথিয়াম বেরিলিয়াম, অসুবিধার কিছু নেই, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন, তারপর সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন ফসফরাস, তারপর হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম। এই পর্যন্ত 20টা মোটামুটি আমাদের মনে আছে। কিভাবে লেখা হয়েছে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম পরপর করে লিখে দিয়েছি। এবার এখানে বক্স করা আছে, তোমরা কি করবে বাড়িতে বক্স করে নিতে পারো, বা না যদি বক্স করো লেখার সময় কিরকম ভাবে লিখবে, প্রথমে হাইড্রোজেন হিলিয়াম একদম শেষে হয়, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তবে লিথিয়াম বেরিলিয়াম লেখার পর তারপর কি করবে, একদম ওই দিক থেকে লেখা শুরু করবে। জানো নিষ্ক্রিয় নিয়ন আছে, তো নিয়ন ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন কার্বন বোরন, ওই দিক থেকে দেখবে লিখবে 13 পর্যন্ত হয়ে যাবে। মাঝে এটা কেন গ্যাপ রাখা হয়েছে আগে শুনেছো যে গ্যাপ থাকে, কিন্তু গ্যাপটা কেন থাকে সেইটা আজকের জানবে। ঠিক আছে, তারপর দেখো এইদিকে দেখো, আগে শুনে নাও ভালো করে, তারপরে তোমরা নোট করবে কি আছে। তাহলে ক্যালসিয়াম এই পর্যন্ত হয়ে গেল 20, তারপর বাকি 10টা, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, এই 10টা, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ কি আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, 10টা পরপর মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে, মোটামুটি ছোটখাটো একটা ছন্দের মতো আমরা মনে রাখতে পারি। দেখো এসসি তে সায়েন্স হয়, সায়েন্স টিউশন হচ্ছে, তারপর হচ্ছে ভ্যানাডিয়াম ক্রোমিয়াম, এরকম মনে রাখতে পারি। সায়েন্স টিউশন বন্ধ করে ম্যাঙ্গানিজ একজনের নাম মনে রাখতে পারি মঙ্গু, আয়রন মানে লোহা হয়তো, কোবাল্ট তারপর হচ্ছে কোদাল, নিকেল মানে নিয়ে দেখো কুপিয়ে, জিঙ্ক হচ্ছে যায়। মোটামুটি এরকম ভাবে মনে রাখতে পারি 10টা পরপর। ঠিক আছে, 10টা এইভাবে পরপর মনে রাখতে পারি। সায়েন্স টিউশন বন্ধ করে মঙ্গু লোহার কোদাল নিয়ে কুপিয়ে যায়, একটা ছন্দের মধ্যে এসে যাবে। যদিও এর কোনো বাস্তবিক অর্থ বা মিনিং নেই, তবুও মনে রাখার জন্য মাঝে মাঝে মাথা থেকে এইসব দুষ্টু বুদ্ধিগুলো চলে আসে। হয়েছে, তা যাই হোক 10টা এইভাবে কিন্তু মনে রাখলে মনে থাকবে। তাহলে এই 10টা হয়ে গেল, 20 থেকে 10 30 হয়ে গেল। বাকি এবার এক এক করে ফিল আপ করবো। আচ্ছা, ফিল আপ করার আগে পর্যায় সারণীর একদম শেষ মৌল যেটা 118 নম্বর মৌল, তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের অগিয়ান্ডা ককরোচেস, অর্গানেশন, ওজি দিয়ে চিহ্নিত করা হয়। 118 নম্বর মৌল ওজি হয়েছে, অর্গানেশন দেখবে 118 নম্বর মৌল। ঠিক আছে, কিন্তু এগুলো আলাদা করে ওরকম ভাবে লেখা হয় না, কারণ মোটামুটি ভাবে 100-র পর থেকে এদের আলাদা আইইউপিএসি পদ্ধতিতে নাম লেখা হয়। ঠিক আছে, এইবারে দেখো তাহলে এই 30 পর্যন্ত মোটামুটি ভাবে হলো। তারপরে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, তারপরে কি আছে বলো?
সিজিয়াম, ফ্রান্সিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আচ্ছা আচ্ছা না ছেড়ে গেলাম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। কিভাবে করলাম? মোটামুটি দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, হাই লিনা পড়তে আসতো আমাদের কাছে, হাই লিনা, সে জিজ্ঞেস করছে এবার দরজা খুলে কে, তখন দেখে বললো রুবি, সোজা ফ্রান্স থেকে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, শুনতে বিকট হাস্যকর মনে হলেও এগুলো মনে রাখার আমাদের অনেকটা সুবিধা করে। হাইড্রোজেন, হাই লিনা, কে দরজা খুলে দেখলো যে রুবি, সোজা ফ্রান্স থেকে। হয়েছে? বেশ। তারপর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, ব্রোমিয়াম, রেডিয়াম, এই তো। কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বেরি মাগে কেশরে বড়া, বেরি মাগে কেশর বড়া। কেশরের যাই হোক তার খেতে ইচ্ছা হয়েছে, খুব কম দাম, তো সেই কেশর বড়া খাবে। এটা হচ্ছে এইভাবে মনে রাখা যায়। সেইগুলো হয়ে গেল এইদিকে। এবার ওইদিকে আসি। আচ্ছা, বোরন, অ্যালুমিনিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। কি হবে? বল গেল ইনটু, মোটামুটি ইনটু মানে মধ্যে, গোলের মধ্যে ঢুকে গেল। বল গ্যালিয়াম গেল, ইন্ডিয়াম থ্যালিয়াম আছে, ইনটু মানে গোলের মধ্যে ঢুকে গেল। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন, পিবি। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন, পিবি। ঠিক আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কি হচ্ছে দেখো, কাশি আমরা বলি না, সেই থালা টালা কাশি, কাশি জার, সোনপাপড়ি তার। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন, পিবি। ঠিক আছে, আর অত বেশি মনে রাখতে হয় না, যেগুলো হয়ে যায় মোটামুটি ওইটাই। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। দু একটা মনে রাখতে হয়, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ওগুলো এমনি দু চারবার বলতে বলতে হয়ে যায়। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই চারটে তো সহজে মনে থাকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটে সহজেই মনে থাকে, একটাই না লাগে না, চারটে সহজেই মনে থাকে। ঠিক আছে, তারপর এইদিকে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ব্যাস, মোটামুটি প্রতিনিধি বা এদেরকে কি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়, তো প্রতিনিধি বলা হয়। গ্রুপ 1, 2, তার সাথে 13 থেকে 18 পর্যন্ত এই মৌলগুলো মোটামুটি ভাবে এরম আমরা যাই হোক করে মনে রাখতে পারি। ঠিক আছে, তো তারপরে বাকি যেগুলো আছে সেগুলো কিভাবে হবে? স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, জার্কোনিয়াম, হফনিয়াম, এনবি, ট্যান্টালাম, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন,
ম্যাঙ্গানিজ, টেকনিসিয়াম, রেনিয়াম, রুথেনিয়াম, অসমিয়াম, আচ্ছা কোবাল্ট, নিকেল, আচ্ছা নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, কপার, সিলভার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, আচ্ছা কোবাল্ট হচ্ছে সি, কোবাল্ট, আর কি ছিল কোবাল্ট, হ্যাঁ কোবাল্ট, ইরিডিয়াম, আর হচ্ছে দাঁড়াও কোবাল্ট, রোডিয়াম, আর হচ্ছে ইরিডিয়াম, আইআর। এইগুলো মোটামুটি আমাদের মনে রাখতে হয়, যেগুলো মনে রাখার বলে দিলাম। আর এটা এই ছন্দে এই দেখো স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, এটা নাম মনে রাখতে পারো যে সাইলা বলে। আচ্ছা তারপর টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হফনিয়াম। কি হয়, আমরা যখন কোনো মুভি বা যাই কিছু দেখি তার টিজার দেখায় না, টিজার মানে কি, কোনো সিনেমার হাফ টাফ এরম হয়, মনে করতে পারি যে টিজার হাফ, হয়তো। তারপর ভি, এনবি আর ট্যান্টালাম মনে রাখতে পারি, কোনো একজন মানুষ ভোলানাথের টাক, এরম করে মনে রাখতে পারি। আচ্ছা ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, ওই সিএমডব্লিউ, বিএমডব্লিউ গাড়ি আর সিএমডব্লিউ মনে রাখা যায়। ম্যাঙ্গানিজ, টেকনিসিয়াম, রেনিয়াম, ওই এটা ওই এমটিআর এরম ভাবে একটু মনে রাখা যায়। এমটিআর মোটর, মানে পরপর কে আছে তুমি একদম যদি না জানো তখন মনে রাখতে পারবে না, তো কার পরে কে আছে, যে এই গ্রুপে এইটা আছে, ম্যাঙ্গানিজ, টেকনিসিয়াম, রেনিয়াম আছে, তো কিভাবে হবে পরপর সিকোয়েন্সটা এইভাবে মনে রাখা যায় যে এমটিআর করে বা মোটর মনে রাখতে পারি, কিন্তু এক্সাক্ট তো এরম হবে না, কোনোভাবে এরম ছন্দ করা সম্ভব না। নিজেরা নিজেদের মতো কৌশল করে নিই আমরা, যে এটাতে দু চারবার প্র্যাকটিস করলাম, দিয়ে দেখি যে হয়ে যাচ্ছে মোটামুটি, ঠিক আছে। তাহলে তারপর কোবাল্ট, রোডিয়াম, আর হচ্ছে ইরিডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, কপার, সিলভার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। এই হচ্ছে মোটামুটি যে পিরিয়ডিক টেবিল, যারা হচ্ছে একটা একটা ছাতার নিচে আছে, সেইটা হয়ে গেল। তারপরে আমরা আর কি দেখি, ল্যান্থানাম, আর এখানে অ্যাক্টিনিয়াম আছে না, সেই 14টা বাইরে লেখা আছে, কি কি আছে, এটাই শুধু মনে রাখা হয়। এটা হচ্ছে ল্যান্থানাইড সিরিজ, এইটাই শুধু মনে রাখা হয়, অ্যাক্টিনাইড সিরিজটা অত বেশি মনে থাকে না। আর তোমাদের ওখান থেকে মনে থাকার থেকে বড় কথা শুধু ইলেকট্রন বিন্যাসগুলো কেমন হয় সে ব্যতিক্রমী জায়গাগুলো দেখিয়ে দেবো, দিলে হয়ে যাবে। এইটা এখান থেকে সিরিয়াম, ইউডিয়াম, আচ্ছা এখানে এই 14টা সিরিয়াম, প্রাসিওডিয়াম, নিওডিয়াম, প্রমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হলমিয়াম, ইটারবিয়াম, আর থুলিয়াম, আর হচ্ছে সরি আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, আর লুটেসিয়াম। তো এইটা মনে রাখতে হয় যে ল্যান্থানাম থেকে শুরু আর লুটেসিয়ামে গিয়ে শেষ। তবে এই চিহ্নগুলো একটা আমাদের ছন্দে মনে রাখা হয়, ছন্দ ওই 14টা হলে পরপর গুলো মনে থেকে যায়। প্রথম থেকে এইভাবে আবারও বলছি, এর সাথে কিন্তু বাস্তবের কোনো অস্তিত্ব নেই, মোটামুটি মনে রাখার জন্য আমরা মেন্টালি একটা জিনিস কিছু রেডি করে নিই। কি, সিরিয়াম সেই প্রথম, নন্দিনীর প্রেম, সামনে ইউরোপিয়ান গাড্ডা, সিরিয়াম, প্রাসিওডিয়াম, নিওডিয়াম, প্রমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম।
সি সেই প্রথম নন্দিনীর প্রেম, সামনে ইউরোপিয়ান গাড্ডা, তাই বলে দাঁড়াতে হবে এরম তুমি আমায় লুকোচ্ছ। মোটামুটি মনে রাখা হয় পরপর, এরম ভাবে একটু মনে রাখা যায়। ল্যান্থানাইড সিরিজ, অ্যাক্টিনাইড সিরিজ, ওখান থেকে খুব বেশি মনে রাখার কোনো প্রয়োজন নেই, অযথা মাথায় চাপ দিয়ে লাভ নেই। তো গোটা পর্যায় সারণী এইভাবে আমাদের তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা চিনব যে পর্যায় সারণীর কোন পর্যায়কে, কোন শ্রেণীকে কি বলা হয়, বা কোন পর্যায়ে কতগুলো মৌল থাকে, কোন শ্রেণীতে কিভাবে কি পরিবর্তন হচ্ছে, সেইগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আগে তোমরা লিখে নাও, যেরকম বললাম মোটামুটি মনে করে লিখতে পারছো কিনা সেটা দেখো। দেখো, এইবার আসি পর্যায় সারণীর পরিচিতি, মৌলগুলোর বা এই যে প্রত্যেকটা শ্রেণী বা পর্যায় এদের পরিচিতি। যারা 1 নম্বর 2 নম্বর শ্রেণীতে আছে তাদের কি বলা হয়? এস ব্লক মৌল। এস ব্লক মৌল। যারা 13 থেকে 18 পর্যন্ত আছে তাদের বলা হয় পি ব্লক মৌল। তাহলে 1 আর 2 এদের কি বলা হবে? এস ব্লক। কেন এস ব্লক বলা হবে? 13 থেকে 18 এদের বলা হবে পি ব্লক। তোমরা বলবে কেন বলা হবে? ই ব্লক, সি ব্লক, এ ব্লক আছে, এ ব্লক দুর্গাচকে। তো এখানে পর্যায় সারণীর ব্লকের কি কাজ, কেন ব্লক বলা হচ্ছে? প্রত্যেকটি যে গ্রুপ কি নির্দেশ করে, গ্রুপ বা শ্রেণী কি নির্দেশ করে? কোন মৌলের শেষ কক্ষের ইলেকট্রনটি বা যোজ্যতা কক্ষে কতগুলি ইলেকট্রন আছে সেটা কে নির্দেশ করে? গ্রুপ। তাহলে যদি গ্রুপ 1 হয় তার শেষ কক্ষে কতগুলি ইলেকট্রন আছে? একটা। এইবার আমরা হাইড্রোজেনের উদাহরণ নিয়ে ইলেকট্রন বিন্যাস করে দেখি। হাইড্রোজেন কি হয় ইলেকট্রন বিন্যাস? হয়তো লিথিয়াম কি হবে? 2s1, সোডিয়াম 3s1, হয়তো পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম 7s1, হয়তো। তাহলে যোজ্যতা কক্ষের ইলেকট্রন বা শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? এস অরবিটালে, এস উপকক্ষে। তাহলে এদেরকে কি বলা হবে? এস ব্লক। যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন? একটাই ইলেকট্রন, সে আছে কোথায়? এস গ্রুপে, এস ব্লক। ঠিক আছে, এস অরবিটালে আছে, সেই জন্য একে বলা হচ্ছে এস ব্লক। তারপরে দেখো বেরিলিয়াম, ইলেকট্রন বিন্যাস করো কি হবে? বেরিলিয়াম কত? পরমাণু ক্রমাঙ্ক 4 নিশ্চয়ই। কি হয়? 1s2, 2s, হয়তো। আচ্ছা, এখানে লিখছি 2s2, আমি শেষ ইলেকট্রনটা লিখছি। সোডিয়াম, সরি, বেরিলিয়ামের পর ম্যাগনেসিয়াম 3s2। তাহলে শেষ ইলেকট্রন কোন উপকক্ষে আছে? এস উপকক্ষে আছে। আর এসে দেখো দুটো ইলেকট্রন আছে, এসে যখন একটা ছিল তার জন্য গ্রুপ 1, এসে দুটো আছে গ্রুপ 2। তাহলে আলটিমেট এদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন কোথায় আছে? এস অরবিটালে, তাই এদেরকে বলা হবে এস ব্লক। মাথায় ঢুকেছে এস ব্লক? তাহলে পি ব্লক নিশ্চয়ই বুঝে গেছো, যোজ্যতা ইলেকট্রন পি তে থাকবে। যেমন ধরো বোরন, ইলেকট্রন বিন্যাস কি হবে? বোরন পরমাণু ক্রমাঙ্ক কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5। 1s2, 2s2, 2p তে 1। যোজ্যতা কক্ষের ইলেকট্রন কোথায় আছে? পি তে আছে, তাহলে এটা হচ্ছে পি ব্লক। তবে এর গ্রুপ নাম্বার আমরা কি করে ডিসাইড করব? এখান থেকে
বলো, ছোটবেলা আমরা পড়েছি যখনই 2 এর থেকে বেশি হয়, যখনই যোজ্যতা কক্ষে বা শেষ কক্ষের ইলেকট্রন 2 এর থেকে বেশি হয়, কি জানি 10 যোগ করে দিতে হয়। ছোটবেলা এটা শিখেছি। কেন 10 যোগ করতে হয়? মাঝে এই যে সন্ধিগত মৌল 10টা, এখানে ডি অরবিটাল ঢুকে গেছে, সন্ধিগত মৌল যে 10টা আছে তারা কেন ডি অরবিটালে 1টা 2টো 3টে 4টে করে ডি অরবিটালে 10টা ইলেকট্রন প্রবেশ করেছে, সেই জন্য মাঝে 10টা গ্যাপ ছাড়া হয়েছে। ক্লিয়ার? এইবার আসি তাহলে এর গ্রুপ আমরা কি করে নির্ণয় করব। এই নিয়মটাই আমাদের কাজে লাগাতে হবে। কি 2 এর বেশি যদি হয় যোজ্যতা কক্ষে, তার সাথে 10 যোগ করা হবে, কারণ মাঝে ডি অরবিটালের 10টা ইলেকট্রন থাকার ক্ষমতা আছে, সর্বাধিক 10টি ইলেকট্রন থাকতে পারে ডিতে। তো এখান থেকে আমরা তাহলে কি পেলাম, যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে ভালো করে দেখবে। যোজ্যতা কক্ষ মানে এন, এল নয়, যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে। এখানে যোজ্যতা কক্ষ বললে কি 2p, নাকি যোজ্যতা কক্ষ বললে 2 বোঝাবে? কোনটা? 2 বোঝাবে। যোজ্যতা কক্ষ বললে n = 2 বোঝাবে। ঠিক আছে, তাহলে যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? 2 + 1 3টে। মাথায় ঢুকেছে? তাহলে যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? 3টে। তার সাথে আমরা যেহেতু আগে ডি আছে 10টা, তাই 10 অ্যাড করে দেব। মোট কত হবে? 3 + 10 13। তাহলে গ্রুপ নাম্বার কত পাচ্ছি বোরনের? 13। ক্লিয়ার? তারপরে দেখো কার্বন 6 1s2 2s2 2p2 হয়েছে। তা 2p2 শেষ ইলেকট্রন পিতে প্রবেশ করলো, তাই পি ব্লক। মোট যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন? যোজ্যতা কক্ষ বললে n = 2। কতগুলো ইলেকট্রন আছে? 4টে। তার আগে 10টা ডি আছে বলে 10 যোগ হয়ে গেল, তাহলে 4 + 10, গ্রুপ নাম্বার 14। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না দেবজিৎ? মাথায় ঢুকেছে তো? তাহলে এইভাবে গ্রুপ নাম্বার আমরা নির্ণয় করতে পারবো, গ্রুপ নাম্বার। পরেরটা কি হবে? নাইট্রোজেন হিসেব করে রাখো 2p3। তাহলে শেষ ইলেকট্রন কোথায়? পিতে, তাহলে পি কক্ষ, সরি পি ব্লকে আছে। যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন? 1s2 2s2 2p3। তাহলে মোট কতগুলো হচ্ছে? পিতে 3টে, এসে 2টো। নাইট্রোজেন 7 1s2 2s2 2p3। তাহলে যোজ্যতা কক্ষে কতগুলো হচ্ছে? 2s2 2p3, 5টা ইলেকট্রন হচ্ছে। তাহলে আগে 10টা ডি আছে, মানে 15 নম্বর শ্রেণী। ক্লিয়ার হয়েছে? তারপর একই রকম ভাবে অক্সিজেন 8 কি হবে? 1s2 2s2 2p, তাহলে কত হবে? পি ব্লক মৌল। আর গ্রুপ নাম্বার কত হবে? 4 2 6 + 10 16 হয়েছে। একই রকম ভাবে হ্যালোজেন যেগুলো আছে, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, কি হবে? 1s2 2s2 2p5। তাহলে মোট কতগুলো? 5 আর 2 7, তার সাথে ডি 10টা, মোট 17 আছে। কত নম্বর শ্রেণীতে? 17 নম্বর শ্রেণীতে। ঠিক আছে, এইভাবে ব্লক ক্যালকুলেশন হয়ে গেল। তারপর আসি ডি ব্লক। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখে দেব। তাহলে ডি ব্লক, তাহলে শেষ ইলেকট্রন নিশ্চয়ই ডি তে প্রবেশ করবে। প্রথমেই একদম যে মৌল আছে স্ক্যান্ডিয়াম, তার ইলেকট্রন বিন্যাস করে ফেলো। কি দেখতে পাবে? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? পরমাণু ক্রমাঙ্ক কত? 21। 21 হলে কি দেখেছিলাম? আচ্ছা, স্ক্যান্ডিয়াম আর্গন মানে 18, তারপর 18 করে দুটো হলো 20, তারপর n-1 3d তে 1। ঠিক আছে, তাহলে এর শ্রেণী কিভাবে নির্ণয় করব? এই হয়ে গেল।
এর শ্রেণী কি করে নির্ণয় করব? কিভাবে নির্ণয় হবে? এর শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে এই দুটো দেখা হয়, NS এবং N-1D তে মোট কতগুলো ইলেকট্রন আছে, NS এবং N-1D তে কতগুলো ইলেকট্রন আছে। যেমন তাহলে এখানে কি হচ্ছে, দুটো আর একটা তিনটে, দেখো 3 নাম্বার গ্রুপে আছে। টাইটেনিয়াম কি হয়, আর্গন 4s2 3d2। টাইটেনিয়াম কতগুলো ইলেকট্রন আছে, 4s এ দুটো, 3d তে দুটো, তাহলে 2 + 2 4, দেখো 4 নাম্বারে আছে। ভ্যানাডিয়াম 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, একইভাবে এরা চলতে থাকবে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এইবার আসি এফ ব্লক। এফ ব্লক কেন নাম হয়েছে? নিশ্চয়ই শেষ কক্ষের ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, এফ এ প্রবেশ করবে, এফ অরবিটালে, এফ উপকক্ষে প্রবেশ করবে। কিভাবে দেখব? প্রথমে আসি ল্যান্থানাম। এর পরমাণু ক্রমাঙ্ক কত? কাউন্ট করে যাও, এক ধার থেকে 1 2 3 4 এই পর্যন্ত 30, 31 32 33 34, ক্রিপ্টনে গিয়ে 36 37 38 39 40, তারপর জেননে গিয়ে যখন পৌঁছবে হবে 54 55 56, এটা 57। ঠিক আছে, ল্যান্থানামটা মনে রাখতে হয়। কত? 57। তাহলে ল্যান্থানাম লিখলাম কত? 57। এইবার ইলেকট্রন বিন্যাস কিরম ভাবে করব? যখন স্ক্যান্ডিয়াম করেছিলাম, কি নিয়েছিলাম? আর্গনের ইলেকট্রন বিন্যাস নিয়েছিলাম। কারণ দেখো স্ক্যান্ডিয়াম তার আগের নিষ্ক্রিয় মৌল ছিল আর্গন। তাহলে এখানে যখন ল্যান্থানামের ইলেকট্রন বিন্যাস লিখব, এর আগের মৌল কি আছে, নিষ্ক্রিয় মৌল জেনন, সেটা ধরে নেব। তাহলে জেনন কত হলো? 54। আর কতগুলো ইলেকট্রন আছে? হাতে আছে 3টে। কোথায় আছে? এখানে 6s2, 54 2 56, আর একটা ইলেকট্রন এস হয়ে গেল। এইবার এখানে আছে 5d 4f আছে এখানে এরকম। ঠিক আছে, তাহলে ইলেকট্রন 54 2 56, আর হাতে ইলেকট্রন আছে একটা। কোথায় বসবে, ডি না এফ? এরা দেখো সবাই কিন্তু ডি ব্লকেরই অন্তর্গত। ঠিক আছে, যখন আব্বাও নীতি করা হয়েছিল সেখানে একটা ব্যতিক্রম বলেছিলাম, ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম N+1 এই নিয়ম তারা মেনে চলে না। তাহলে এখানে ইলেকট্রন প্রবেশ করার কথা কোথায় দেখবো? N+L নিয়ম লাগিয়ে, N+L 5 + ডির জন্য 2 মানে 7, 4 এর ক্ষেত্রে কি হবে? 4 + 3 7। দুজনেরই N+L নিয়মে কি দেখতে পাচ্ছি, একই 7 হচ্ছে। তাহলে ইলেকট্রন কোথায় প্রবেশ করা উচিত ছিল? 4f এ, কারণ n ছোট যার সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু ল্যান্থানামের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে, কোথায় প্রবেশ করবে? ডি তে। ল্যান্থানামেও যেমন ব্যতিক্রম, একই আমরা দেখতে পাবো এই অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রেও সিমিলার এক্সেপশন আমরা এখানে দেখতে পেয়ে যাব। বোঝা গেছে? হয়েছে? কিন্তু তবুও ল্যান্থানামকে এ ব্লকের সাথে রাখা হয়েছে কেন? কিছু কিছু এ ব্লক মৌলের ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, ল্যান্থানাম বাদ দাও। তারপর সিরিয়াম, আমি এটা ইলেকট্রন বিন্যাস দেখাবো বলে ধরলাম। সিরিয়াম কত? 58। ইলেকট্রন বিন্যাস কি হবে? Xc 54 হয়ে গেল। তারপর 6s এ দুটো ঢুকলো। তারপরে ইলেকট্রনটা কোথায় আছে? 56 57, পরের ইলেকট্রন কোথায় ঢুকবে? F57। ঠিক আছে, এখান থেকে F স্টার্ট হবে, F1 F2 F3 F4 এরকম করে গিয়ে এইখানে আবার গ্যাডোলিনিয়াম গাড্ডায় গিয়ে আবার ওখানে ব্যতিক্রম দেখা যাবে। তারপর আবার শেষে লুটেসিয়াম, ওখানে গিয়ে ব্যতিক্রম দেখা যাবে।
তো এই যে আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক জানলাম, এর ইলেকট্রন বিন্যাস গুলো বললাম যে এরম এরম হতে পারে। এদের জন্য একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস তৈরি করা হয়েছে যে এস ব্লক মৌল হলে তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে, পি ব্লক হলে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে। তাহলে এস ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে আমরা দেখতে পেয়েছি NS 1 অথবা 2, এটাই তো। পি ব্লকের জন্য দেখতে পেয়েছি কি NS 2 NP 1 থেকে 6। কেন এরম হলো দেখো, বোরনের কি ছিল 1s2 বোরন, ভাবো 5 আছে তো বোরন, 1s2 2s2 2p তে 1, দেখো 1s2 তাহলে সরি 2s2 2p 1 মাইনাস 6, মানে 1 মাইনাস নয় 1 থেকে 6 পর্যন্ত হতে পারে। তাহলে n এটা এই জন্য নিলাম 2 আর এটাও 2, n এক্ষেত্রে যা হবে পির ক্ষেত্রেও একই হবে, হয়েছে। তাহলে ডি ব্লকের কি হবে, ডি ব্লক কোনটা 3 থেকে 12 পর্যন্ত হবে কে ডি ব্লক। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি কি নিয়েছিলাম স্ক্যান্ডিয়ামে আর্গন, তারপরে 4s2 ছিল মানে NS2 ছিল, তারপর n-1 3d ছিল 4s2 3d1, 4s2 3d2, 4s2 3d3 ছিল তো। তো NS2 n-1 d 1 থেকে 10 পর্যন্ত। এখানে আর একটা ব্যতিক্রম আমাদের লিখে রাখতে হবে, প্রত্যেক ক্ষেত্রে NS2 নয় NS1 অথবা 2। কেন লিখলাম, ব্যতিক্রম কোথায় ছিল, ক্রোমিয়াম 4s1 3d5 ছিল, কপার ছিল 4s1 3d10, ব্যতিক্রম ছিল তো, মানে যদি আমরা শুধু NS2 লিখি সেটা ভুল হয়ে যাবে। তারপরে আসি এফ ব্লক, এফ ব্লক কোথায় আছে খেয়াল করো, 6 নম্বর পর্যায় 3 নম্বর শ্রেণী, 6th পিরিয়ড 3rd গ্রুপ, কে আছে ল্যান্থানাইড বা ল্যান্থানাম শ্রেণী। 7 নম্বর পর্যায় 3 নম্বর শ্রেণী, এদেরকে আলাদা করে বাইরে রাখা হয়েছে, ঠিক আছে। এদেরকে কি বলা হচ্ছে এফ ব্লক। এদের ইলেকট্রন বিন্যাস কি, এফ ব্লক কোথায় আছে 6 নম্বর and 7 নম্বর পিরিয়ডস আর গ্রুপ নাম্বার 3, এটা তো আছে। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি একটু আগে দেখেছিলাম, NS2 হয়েছিল, তারপরে নিয়েছিলাম 6s 5d নিয়েছিলাম, 5d নিয়েছিলাম। শুধুমাত্র ব্যতিক্রম কার ক্ষেত্রে ছিল, ল্যান্থানামের ক্ষেত্রে। সিরিয়ামের ক্ষেত্রেও দেখলাম ডিতে একটা আছে, এফে একটা আছে। পরে এই ব্যতিক্রম আবার কোথায় দেখতে পাবো, গ্যাডোলিনিয়ামে আর লুটেসিয়ামে। এদের জন্য আমরা সাধারণ যে ইলেকট্রন বিন্যাসটা তৈরি করি কি করা হয়, ডিতে হয় 0 আছে না হলে একটা আছে, হয় 0 না হলে একটা। আর n-2 4f নিয়েছিলাম, 6s 5d আর 4f নিয়েছিলাম। তো n-2f কত আছে 1 থেকে 14, এইটা হচ্ছে SPD ব্লক। আচ্ছা এদেরকে কি বলা হচ্ছে এফ ব্লক, SPD এফ ব্লক মৌল সমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস। কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বলো, নেই নিশ্চয়ই, বেশ। তাহলে কোন ব্লকের কি ইলেকট্রন বিন্যাস এখান থেকে প্রশ্ন আসে, এফ ব্লক বিশেষত প্রশ্ন আসে, এফ ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটি হবে, MCQ।
ডি দেখো 0 থেকে 1, কোথাও 1 থেকে 2 থাকতে পারে। ডি তে একটার বেশি ইলেকট্রন যাবেই না, ঠিক আছে। এবারে দেখো আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয় শিখলাম। পিরিয়ড কিভাবে নির্ণয় করব, তোমরা বলতেই পারো পিরিয়ড কিভাবে নির্ণয় করো। কিভাবে পিরিয়ড নির্ণয় করতে পারি, দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কত হবে, 1s2 2s1, তাহলে এসে 1 আছে মানে গ্রুপ পেয়ে গেলাম 1, পিরিয়ড কত হবে 2s1, তাহলে শেষ কক্ষটা কি, শেষ কক্ষ, শেষ কক্ষ, শেষ কক্ষ কি হলো, আমি নিচ্ছি লিথিয়াম 1s2 2s1, শেষ কক্ষ কোনটা, প্রথম কক্ষ, 2 হলো দ্বিতীয় কক্ষ, তাহলে শেষ কক্ষ কোনটা 2, তাহলে কত নম্বর পর্যায়ে থাকবে 2 নম্বর পর্যায়ে। তার শেষ কক্ষ দেখে আমরা নির্ণয় করতে পারি। যে কোনো একটা বলে তোমাদের ইচ্ছা, যে কোনো একটা বলো। আর্গন, তা বেশ ভালো। আর্গন কি আছে 18, 1s2 2s2 2p6 3s2 3p6, এটা তো, এটা তো মোট 2 4 6 10 2 12 6 18, কি বললাম, পর্যায় কি করে নির্ণয় করব, শেষ কক্ষের নাম্বার দেখে। শেষ কক্ষ কোনটা, 1 কক্ষ 2 কক্ষ 3 কক্ষ, 3 হলো শেষ কক্ষ, কোথায় 3 3 3, আর্গন মিলে গেছে, হয়েছে p6। আর শেষ কক্ষে মোট কতগুলো ইলেকট্রন আছে, না শেষ কক্ষ হলো 3, এসে আছে 2, পিতে আছে 6, তাহলে মোট শেষ কক্ষে কতগুলো আছে 2 6 8, তার আগে আমরা জানি ডির 10টা আছে, অর্থাৎ 10 আর 8 মিলে 18, তাহলে 18 নম্বর শ্রেণী 3 নম্বর পর্যায় পেয়ে গেলাম। বলো শেষ কক্ষ কোনটা 3, শেষ কক্ষ বলেছি 3, কি আছে 3 দুটো আছে, দুটো উপকক্ষ, এস আছে পি আছে, এসে দুটো পিতে 6টা, তাহলে মোট 3 নম্বর কক্ষে কতগুলো আছে 2 6 8টা, তার আগে খালি 10টা ডি আছে, তাহলে 10 8 18 নম্বর শ্রেণী হলো। বোঝা গেছে, কারো কোনো সন্দেহ নেই নিশ্চয়ই। তাহলে আর একটা নির্ণয় করা যাক, কোনটা নির্ণয় করা যাবে বলো, ক্যাডমিয়াম, বেশ চলো ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হবে 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48, তাহলে 48, 48 ক্যাডমিয়াম হলো কত 48। এর আগের নিষ্ক্রিয় মৌল কি আছে ক্রিপ্টন, তাহলে 36 পর্যন্ত লিখে নিলাম, আচ্ছা দরকার নেই, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 5s, হয়েছে। তাহলে ক্যাডমিয়াম প্রথমে 2 2 4 6 10 2 12 6 18 18 10 28 2 30 6 36 36, তারপর কোথায় ইলেকট্রন যাবে 4p পরে, 4p পরে n প্লাস l নিয়ম লাগাও, দুটো হয় 4d তে ইলেকট্রন যেতে পারে, না হলে 5s এ ইলেকট্রন যেতে পারে। n প্লাস l নিয়ম করলে কি হবে 4d মানে 4 আর 2 n 4 4, d মানে s p d, তাহলে 4 2 6, আর 5 হলে কত হবে 5 প্লাস 0, s কত 0, তাহলে 5, তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে n প্লাস l নিয়ম দেখলে 4d এর জন্য 6 আর
5s এর জন্য 5, তাহলে কোথায় প্রবেশ করবে? 5s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই পর্যন্ত হয়েছিল কত? 36, 2 38, আর হাতে থাকলো কতগুলো? 10টা। 10টা তো, তাহলে দিয়ে দিলাম 10টা। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? বেশ, তাহলে শেষ পর্যায়ে কত? শেষ পর্যায়ে কত? গ্রুপ সংখ্যা, সরি, পর্যায় সংখ্যা নির্ণয় করবো তো, তার শেষ কক্ষ কত? 5। দেখো 5-এ আছে কিনা। 5-এ আছে। বেশ, তারপরে কি নির্ণয় করব? গ্রুপ জানলাম 5 নম্বর পর্যায়ে আছে। শ্রেণী কত হবে? কি বলেছিলাম? ডির জন্য কি 5s এর নিতে হবে, মানে ns আর n-1d, ns n-1d। ns এ কতগুলো আছে? 2টো। n-1d তে কত আছে? 10টা। তাহলে মোট কত হলো? 10 + 2 12। তাহলে যোজ্যতা কক্ষে মানে মোট কতগুলো ইলেকট্রন হলো এখানে? n আর n-1d, ns আর n-1d মিলে কত হলো? 12। তাহলে 5 নম্বর পর্যায়ে পেলাম 1 2 3 4 5। 12 নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 নম্বরে পেলাম, আর 5 নম্বর শ্রেণীতে পেলাম। এই 5 নম্বর পর্যায়ে 12 নম্বর শ্রেণীতে পেলাম। কোন মৌলের অবস্থান এইভাবে আমরা নির্ণয় করতে পারি তার ইলেকট্রন বিন্যাস থেকে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? পর্যায় সারণী আগে কি কি মৌল আছে বললাম, মোটামুটি ভাবে মনে রাখা যায় কিছু কিছু টেকনিক ইউজ করে। ঠিক আছে, তবে আবার এটা করো না যে মানে টেকনিকটাই পরীক্ষার হলে ভুলে গেছো, সেটা নয়। আমরা বারবার কি করব, বাড়িতে যখন প্র্যাকটিস করব যে কি বললাম সেটা একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করো। 2-1বার নিজেরা লেখো, বা তোমাদেরও মাথায় যদি কোনো এরকম বুদ্ধি থাকতে পারে তোমরা নিজেরা তৈরি করতে পারো। তবে সেটা অনেকটা সময় সাপেক্ষ, তৈরি করতে গেলে এখন দেখা গেল পরীক্ষা শেষ হয়ে যাবে। তো অত চিন্তা ভাবনা না করে যেটা মোটামুটি একটু তোমাদের সাহায্য করে দিলাম সেটা কাজে লাগিয়ে পর্যায় সারণীর যে মৌলগুলো আছে মনে রাখার একটু চেষ্টা করো। আর কিভাবে তার ইলেকট্রন বিন্যাস হয়েছে বললাম। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। ঠিক আছে, এমসিকিউর জন্য তোমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর কোন মৌলের পর্যায় আর শ্রেণী কিভাবে নির্ণয় হয় সেটাও আমরা এখান থেকে দেখে নিলাম। ঠিক আছে, মোটামুটি পর্যায় সারণী মৌলগুলো সম্পর্কে একটা রাফ আইডিয়া এসে গেল। এখান থেকে আর যেটা বলা বাকি রইল সেটা হলো কি, এস ব্লক মৌলে যারা গ্রুপ 1-এ আছে তাদেরকে কি বলা হয়? ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল বলা হয়। যারা 2 নম্বরে আছে তাদের কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। তারপর ওইদিকে 13 নম্বরে যে আছে তাকে কি বলা হবে? 13-এ যে আছে বোরন ফ্যামিলি বলা হয়। তারপর কার্বন ফ্যামিলি বলা হয়। তারপর 15 নম্বর নাইট্রোজেন ফ্যামিলি বলা হয়, বা অনেক সময় একে বলা হয় কি? নিকনোজেন। নাইট্রোজেন অনেক সময় বলা হয় নিকনোজেন। তারপর নাইট্রোজেনের পর 16 নম্বর অক্সিজেন। অক্সিজেনকে বলা হয় কি? চালকোজেন। চালকোজেন কথার অর্থ কি? চালকোজেন কথার অর্থ হলো আকরিক উৎপাদক। অক্সিজেন সালফার বেশিরভাগ যে আকরিক বা ধাতুগুলো আমরা খনিতে পেয়ে থাকি তারা কি অক্সাইড অথবা সালফাইড হিসেবে যৌগ গঠন করে খনিতে অবস্থান করে। তারপর আসি আমরা 17 নম্বর হ্যালোজেন বলা হয়। কেন হ্যালোজেন বলা হয়? হ্যালোজেন কথার অর্থ কি? হ্যালোজেন অর্থাৎ সমুদ্র থেকে পাওয়া যায়, সমুদ্রজাত এই যে লবণগুলো আমরা ক্লোরাইড, ফ্লুরাইড, ব্রোমাইড আমরা যে খেয়ে থাকি, আয়োডাইড লবণ, এগুলো কি সব সমুদ্র থেকে ঊর্ধ্বপতন পদ্ধতিতে এই আয়নগুলো সংগ্রহ করা হয়, এই মৌলগুলো সংগ্রহ করা হয়। আর 18 নম্বরে কে কে থাকে? নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। একটা বৈশিষ্ট্য হলো কি, 18 নম্বর শ্রেণী যে মৌলগুলো এরা সবাই গ্যাস। 18 নম্বর শ্রেণী যে মৌল তারা সবাই গ্যাস। 17 নম্বর শ্রেণী এই একমাত্র এই একটা শ্রেণী আছে যেখানে কঠিন, তরল, গ্যাসীয় তিনটে অবস্থা বজায় থাকে। কি কি? ফ্লুরিন, ক্লোরিন, এরা কি? ফ্লুরিন, ক্লোরিন এরা হচ্ছে গ্যাস। ব্রোমিন হচ্ছে তরল, লাল বর্ণের তরল। আয়োডিন হচ্ছে কঠিন। কঠিন অধাতুর নাম কি? আয়োডিন। হয়েছে? তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ক্লোরিন হচ্ছে সবুজাভ হলুদ বর্ণের গ্যাস,
ক্লোরিন আর ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল, আয়োডিন হচ্ছে উজ্জ্বল একটা কঠিন পদার্থ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম 17 নম্বর শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় অবস্থায় থাকে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এরা কি চালকোজেন মানে অক্সাইড বা সালফাইড হিসেবে আকরিক গঠন করে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা দেখতে পেলাম, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি পর্যায় সারণীর আমরা এইগুলো জেনে নিলাম। আচ্ছা, আর কয়েকটা বিষয় কি, প্রথম পর্যায়ে মাত্র দুটো মৌল, একে বলা হয় অতি হ্রস্ব পর্যায় মানে খুব ছোট। তারপরে 2, 3 কি বলা হয়, 8টি করে মৌল আছে, এদেরকে বলা হয় হ্রস্ব পর্যায় বা ছোট পর্যায়। তারপর 4, 5 এদেরকে বলা হয় দীর্ঘ পর্যায়, আর 6, 7 এদেরকে বলা হয় অতি দীর্ঘ। কেন অতি দীর্ঘ বলা হয়, এখানে ল্যান্থানাইড মৌলগুলি দেখো, আরো এই যে ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়ামের পরে আরো 14টি করে মৌল আমরা পর্যায় সারণীর নিচে স্থান দিয়ে থাকি। এই মৌলগুলোকে কি বলা হয়, বিরল মৃত্তিকা মৌল। কাদের বলা হবে, এ ব্লক যে মৌলগুলো আছে তাদের বলা হবে বিরল মৃত্তিকা মৌল। আর ডি ব্লক মৌলগুলোকে কি বলা হয়, সন্ধিগত মৌল। ডি ব্লক মৌলগুলোকে কি বলা হয়, সন্ধিগত মৌল। কারণ কি, এরা এস এবং পি ব্লকের মাঝে একটা ট্রানজিশন বজায় রাখে, সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এরা বর্ণযুক্ত যৌগ উৎপন্ন করে বা এদের একাধিক যোজ্যতা দেখা যায়। ছোটবেলা পড়েছি আমরা, একাধিক যোজ্যতা দেখায় কারা, তো সেই এই ডি ব্লক মৌলগুলো একাধিক যোজ্যতা দেখায়। কেন দেখায়, তার কারণ কি, এরা যখন ইলেকট্রন বর্জন করে, এই যে NS আর N-1D আছে, NS থেকেও ইলেকট্রন বর্জন করতে পারে আর N-1 থেকেও ইলেকট্রন বর্জন করতে পারে। ঠিক আছে, যখন যেরকম সুবিধা মতো এরা ইলেকট্রন বর্জন করতে পারে, তাই এদের একাধিক যোজ্যতা দেখা যায়। এরা কি সন্ধিগত মৌল। আর এ ব্লক যারা, তাদেরকে কি বলা হবে, বিরল মৃত্তিকা মৌল। ক্লিয়ার। আর 6 এবং 7 এই শ্রেণী, এই পর্যায়কে বলা হয় অসমাপ্ত পর্যায়। কারণ কি, এই পর্যায়টা শেষ নেই, এখনো অনেক মৌল আবিষ্কার হয়নি, সেগুলো আবিষ্কার চলছে। পর্যায় সারণীর শেষ মৌল কি, 118 নম্বর মৌলের নাম হচ্ছে অর্গানেশন ও জি। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি আমরা জানলাম। আর কি দেখলাম, 1 আর 2 এদেরকে বলা হয় ধাতু, 1 আর 2 এদেরকে বলা হয় ধাতু, আর বাকি 13 থেকে 18 পর্যন্ত এদেরকে বলা হয় অধাতু। ধাতু আর অধাতুর মাঝে ট্রানজিশন বা সন্ধি বজায় রাখে কে, সন্ধিগত মৌল, যারা 3 থেকে 12 পর্যন্ত শ্রেণীর মধ্যে অবস্থান করে। মাঝে এগুলো ফাঁকা কেন, এই বেরিলিয়ামের পর বোরন এই পর্যন্ত ফাঁকা কেন, কারণ বেরিলিয়ামের পর যখন বোরন আমরা লিখতে পারতাম 3 নম্বর শ্রেণীতে, কিন্তু বোরনে কোনো ডি উপকক্ষ নেই, তাই বোরনকে আমরা এই ডি ব্লকে লিখতে পারবো না। সেই জন্য আমরা মাঝে 10টা ঘর ফাঁকা দিয়েছি, তারপরে 13 থেকে লিখতে শুরু করেছি। ঠিক আছে, আশা করি পর্যায় সারণী মোটামুটি ক্লিয়ার হয়েছে। আরো আমরা একদম বেসিক সেই ক্লাস 10 এর কিছু জিনিস আলোচনা করে দিই। ধাতু এরা কি করে, ইলেকট্রন বর্জন করে। অধাতু কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ধাতু আর অধাতু যুক্ত হয়ে কি যৌগ গঠন করে, আয়নীয় যৌগ গঠন করে, তারপর এইদিকে 15, 16, 17 এই মৌলগুলো কি করে, নিজেরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে। এইটা আবার কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন ওই চ্যাপ্টারেও পড়াবো। পর্যায় সারণী থেকে মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা কি করব, এই পর্যায় সারণীতে মৌলের ধর্মগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটাও এখান থেকে আমরা দেখাবো। প্রধানত কি হয়, এখান থেকে আমরা কি দেখলাম, যে পর্যায় সারণীতে তৈরি করা হয়েছিল কেন, তাদের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে তৈরি করে দেখা গেল কি, একটা মৌলের ধর্ম আবার কিছু সময় পরে গিয়ে আর একটা মানে সেই প্রথম মৌলের ধর্মের সঙ্গে মিল হচ্ছে। তো যদি এরকম দেখি, লিথিয়াম আবার ঘুরে ফিরে লিথিয়ামের নিচে যে আছে সোডিয়াম, তার ধর্ম একই হবে। সোডিয়ামের নিচে যে আছে পটাশিয়াম, তার ধর্ম একই হবে। এইভাবে প্রত্যেকটা শ্রেণী বরাবর যারা যারা নিচে আছে এদের কি হবে, ধর্ম একই হবে। আর কি হবে, কি করে বুঝবো ধর্ম একই হবে, প্রত্যেকের দেখবে সাধারণ ইলেকট্রন বিন্যাস একই থাকে। হাইড্রোজেনের যেমন 1s1, লিথিয়ামের কি 2s1, তারপর পটাশিয়ামের 4s1, সোডিয়ামের 3s1। তাহলে এদের আমরা কি দেখতে পেলাম, একই গ্রুপের মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয়, একই হয়। ঠিক আছে, যখন আমরা নতুন পর্যায়ে শুরু করব, নতুন পর্যায়ে
তখন কি হয় ভালো করে দেখো, নতুন একটা কক্ষ অ্যাডিশন হয়ে যায়। যখন আমরা নতুন পর্যায় শুরু করব, 2 নম্বর পর্যায়ে দেখো লিথিয়ামের কি আছে, 1s2 আছে। এইদিকে দেখো নিয়নের কি আছে, 2p6 আছে, 2p6 আছে 2 নম্বর পর্যায়ে। তারপর যখনই আমরা 3 নম্বর পর্যায়ে এন্টার করলাম, কি হয় ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের 3s1, 3s1, তাই তো, মানে একটা 2 ছিলাম, 2p তে ছিলাম, এখন আমরা 3, নতুন একটা কক্ষ এন্টার করে গেছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, মোটামুটি যা ছিল বলে দিলাম। এইবারে আমরা কিভাবে পর্যায়গত ধর্মগুলো পরিবর্তন হচ্ছে সেটা দেখাবো। তোমাদের যা যা যদি কিছু লিখতে থাকে লিখে নাও, তারপরে আবার। আচ্ছা দেখো এবার তাহলে প্রথমে আসি আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি বা আয়নীভবন বিভব। আয়োনাইজেশন এনার্জি, আচ্ছা কিভাবে পর্যায় সারণীতে মৌলের এই ধর্মগুলো পরিবর্তন হয় সেটা পরের ক্লাসে করাবো। আজকের শুধু 3টে পার্ট আগে বিষয়গুলো কি সেটা শিখিয়ে দেব। আয়নীভবন বিভব বা আয়োনাইজেশন এনার্জি নিচু ক্লাস থেকে সেই ছোটবেলা 9 থেকে পড়ে আসছো, 9, 10 দুটো ক্লাসেই পড়েছো। আয়োনাইজেশন এনার্জি বা আয়নীভবন বিভব বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, একে আইপি দিয়ে চিহ্নিত করা হয়, অথবা কোথাও দেখা যায় আইই দিয়েও চিহ্নিত করা হয়ে থাকে। আয়োনাইজেশন এনার্জি और আয়োনাইজেশন পোটেনশিয়াল और আয়নীভবন বিভব। বিষয়টা কি দেখতেই পাচ্ছি, আয়নীভবন তার মানে কি, আয়ন তৈরি করার জন্য শক্তি, যে পরিমাণ শক্তি প্রয়োজন, আয়ন তৈরি করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন। আমরা পড়েছি আগে পরমাণুর গঠনে যে কোনো মৌলের পরমাণু সাধারণ অবস্থায় কি হয়, নিস্তড়িত হয়, পরমাণুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন অবস্থান করে। প্রোটনগুলো নিউক্লিয়াসে থাকে আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারধারে কক্ষপথে আবর্তন করে। কিন্তু পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই, পরমাণু কি হয় আর একজন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অণু অবস্থায় বা আণবিক অবস্থায় বিরাজ করে। ঠিক আছে এই পর্যন্ত। এইবার তাহলে আয়নীভবন কি, আয়ন তৈরি হবে কি থেকে, পরমাণু থেকে আয়ন তৈরি হবে, অ্যাটম থেকে আয়ন তৈরি হবে। তা আয়ন তৈরি কিভাবে হতে পারে, যদি পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান সমান থাকে তাহলে সেখানে কিভাবে আয়ন মানে চার্জের আধিক্য ঘটবে বা চার্জের উৎপত্তি হবে, কিভাবে হতে পারে সেটা। কোনো কারণে যদি প্রোটন তো আমরা বের করতে পারছি না, মানে প্রোটন বাইরে বের করা যায় সেটা পরে জানবো, নিউক্লিয় বিক্রিয়া আমরা যেগুলো জানি, সেই তেজস্ক্রিয়তা, সেখানে প্রোটনের পরিবর্তন বা প্রোটন বের করা যায়, কিন্তু এখানে আমরা সেই বিক্রিয়ায় যাচ্ছি না, নিউক্লিয় ঘটনাতে যাচ্ছি না। এখানে কি আমরা আয়ন কিভাবে তৈরি করতে পারি, পরমাণু থেকে যদি কোনোভাবে ইলেকট্রন বাইরে বের করে দিতে পারি অথবা ইলেকট্রন প্রবেশ করিয়ে দিতে পারি, মানে ইলেকট্রনের আধিক্য অথবা ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রন আধিক্য অথবা ইলেকট্রন ঘাটতি, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমেই আমরা কোনো পরমাণুকে আয়নে পরিণত করতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে পরমাণু থেকে আয়ন কনভার্ট হতে পারে। এখানে আমরা যেটা পড়ব প্রধানত ক্যাটায়ন, মানে ইলেকট্রন বেরিয়ে যাওয়া। এখানে আমরা আয়নাইজেশন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়ালে কি শিখব, ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে। এই ইলেকট্রন আর শক্তি দুজন হচ্ছে পরস্পর বিপরীতমুখী, এটা খুব একটা ইম্পর্টেন্ট টার্ম, কারণ আয়নাইজেশন শক্তির পরে আমরা পড়ব ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি, নাম শুনেছ, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি পড়ব। এখানে কি হয়, আয়নাইজেশন এনার্জিতে ইলেকট্রন বেরিয়ে যাবে, আবার বলছি ইলেকট্রন এবং শক্তির মধ্যে কি পরস্পর বিপরীতমুখী ঘটনা বা প্রবাহ লক্ষ্য করা যায়। যদি ইলেকট্রন পরমাণু থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে কি হবে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, মনে করো এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে শক্তি কি হবে, প্রয়োগ করতে হবে।
ক্লিয়ার? তাহলে যে প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে আমরা কোনো পরমাণু থেকে ইলেকট্রন বের করে দিতে পারি বা ইলেকট্রন বের করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, কোনো পরমাণু থেকে ইলেকট্রন বের করে দেওয়ার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়। ইলেকট্রন বের করে দেওয়া কি এতই সহজ ব্যাপার? নিউক্লিয়াস পরমাণুর ইলেকট্রনকে কি করে? টেনে রাখে। তাহলে সেই ইলেকট্রনকেই আমরা বাইরে বের করে দিতে পারি যেটা কি নিউক্লিয়াস থেকে দূরে থাকবে। নিউক্লিয়াস থেকে কে দূরে থাকে আমরা জানি? যোজ্যতা কক্ষ, মানে সর্বশেষ কক্ষ যেটা, সেটাই কি পরমাণুর যোজ্যতা কক্ষ। একমাত্র সেই কক্ষ থেকেই ইলেকট্রন বের করা সম্ভব। আর কি, পরমাণু যদি কারোর সাথে যুক্ত অবস্থায় থাকে, অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, তাহলে সেখান থেকে ইলেকট্রন বের করে নেওয়া সহজসাধ্য নয়। কারণ কি, সেখানে দুটো আলাদা পরমাণু থাকে, দুজনের নিউক্লিয়াস থাকে, তার মধ্যে ওই ইলেকট্রন একটা আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে থাকে। তাই যখনই কোনো ইলেকট্রন পরমাণু থেকে বের করতে হবে, সবসময় পরমাণুটিকে বিচ্ছিন্ন করতে হবে অন্য সবার থেকে। শুধু বিচ্ছিন্ন নয়, পরমাণুটি অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকবে। ধরো আমরা কার্বন কি হিসেবে জানি? সলিড না গ্যাস? সলিড। তাহলে কার্বন, আমরা যদি এটা বলি একটি কার্বন পরমাণু থেকে একটা ইলেকট্রন নির্গত করতে, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আগে কার্বন পরমাণু সলিড থেকে তাকে আগে গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে হবে, তারপর গ্যাসীয় অবস্থায় গেলে সেখান থেকে সেই কার্বন পরমাণু থেকে ইলেকট্রন নির্গত করা যাবে। বোঝা গেছে? তাহলে কোনো মৌল তার একটি পরমাণু অবশ্যই বিচ্ছিন্ন হতে হবে, আর কি গ্যাসীয় হতে হবে। তাহলে গ্যাসীয় বিচ্ছিন্ন মানে আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, বিচ্ছিন্ন কোনো গ্যাসীয় পরমাণুর শেষ কক্ষের একটি ইলেকট্রন নির্গত করার জন্য, বা কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন মৌলের শেষ কক্ষের একটি ইলেকট্রন পরমাণু থেকে বাইরে বের করে দেওয়ার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন, ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে শক্তি কি হবে? প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগ করে ইলেকট্রন নির্গত করা যাবে। শক্তি প্রয়োগ করে ইলেকট্রন নির্ণয় করা যাবে, ইলেকট্রন নির্গত করা যাবে। তাহলে যে পরিমাণ শক্তি প্রয়োগ করে একটা ইলেকট্রন আমরা কি করতে পারি? নির্গত বা বাইরে বের করে দিতে পারি, সেই প্রয়োজনীয় শক্তিকে বলা হবে আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব। ঠিক আছে? তাহলে এটা গেল আয়নাইজেশন শক্তি বা আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নীভবন বিভব। এখানে একটা বিষয় পরিষ্কার, নিউক্লিয়াস যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করে রাখে, যদি নিউক্লিয়াসের আকর্ষণ বল কম হয় তাহলে সহজে ইলেকট্রন বাইরে বের করা যাবে। আকর্ষণ বল যদি কম হয় নিউক্লিয়াস থেকে, তাহলে পরমাণু থেকে ইলেকট্রন বাইরে বের করে দেওয়া যাবে। বা যদি এরম হয়, নিউক্লিয়াস থেকে যদি কক্ষপথ মানে একটা ইলেকট্রন অনেক দূরে আছে, তাহলে সেখান থেকে সহজে ইলেকট্রন বের করা যাবে। মানে ধরো এইটা একটা আছে, এইটা একটা, দেখো কোন ক্ষেত্রে ইলেকট্রন সহজে বাইরে বের করে দেওয়া যেতে পারে? এইটা থেকে। কারণ কি, যত দূরে সরে যাবে আকর্ষণ বল তত হ্রাস পাবে। তাহলে আয়নাইজেশন শক্তি কি মাথায় ঢুকেছে? যত বেশি নিউক্লিয়াসের শক্তি হবে, যত শক্তি বৃদ্ধি পাবে নিউক্লিয়াসের, তত ইলেকট্রন বাইরে বের করার জন্য বেশি শক্তি প্রয়োগ করতে হবে। আয়নাইজেশন শক্তি কি? গ্যাসীয় বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন নির্গত করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন। ফর এক্সাম্পল, Na কত আছে? পরমাণু ক্রমাঙ্ক 11। কি হবে? একটা ইলেকট্রন বেরিয়ে গেল, একা একা তো নয়, শক্তি দিতে হয়েছে। সেখান থেকে কি হবে? Na প্লাস। কি হয়েছে? এবার শক্তি প্রয়োগ করতে হয়েছে, মানে প্লাস এনার্জি, প্লাস ই। ঠিক আছে? বা শক্তি। বুঝতে পেরেছো এই পর্যন্ত? এইবার আসি,
আয়নীভবন বিভবের ঠিক বিপরীত ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি, এটা আবারও বলছি, এটা ক্যাটায়ন তৈরির জন্য। আর ঠিক এর বিপরীত হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। সেটা কি পরমাণু থেকে অ্যানায়ন তৈরি করার জন্য সেই প্রসেসটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে আয়নীভবন বিভব কি ভাষায় তোমরা লিখে নেবে, বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন নির্গত করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় সিস্টেমে প্রয়োগ করতে হবে, তাকে বলা হবে আয়নাইজেশন শক্তি। হয়েছে? এবার লেখো ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা, এবার আসি ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, ইলেকট্রন এবং শক্তি পরস্পরের বিপরীতে প্রবাহিত হয়। আয়নাইজেশন এনার্জি বা আয়নীভবন বিভব কি ছিল, ইলেকট্রন বের করে দেওয়া হচ্ছিল, শক্তি প্রয়োগ করতে হয়েছে। এটা ঠিক উল্টো, ইলেকট্রন প্রবেশ করানো হবে, তাহলে শক্তি নির্গত হবে বা শক্তি বর্জিত হবে। যেমন ধরো এক্সাম্পল ক্লোরিন। ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি প্লাস ইলেকট্রন থেকে Cl মাইনাস তৈরি হয়, তাহলে কি হবে, শক্তি বর্জন করবে। ইলেকট্রন অ্যাফিনিটিকে কি দিয়ে চিহ্নিত করা হয়, ই এ দিয়ে। কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা পরের দিন পরিবর্তনগুলো দেখাবো, কিছু ব্যতিক্রম আছে সেগুলোও বলবো। এখন শুধু ইলেকট্রন অ্যাফিনিটি কি জানবো। তাহলে একটা ইলেকট্রন প্রবেশ করানো হচ্ছে, তার জন্য শক্তি কি করবে, বর্জন করবে। ঠিক আছে, ক্লিয়ার? এইবারে ভালো করে ভেবে উত্তর দেবে। কোনো পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বল যত বৃদ্ধি পেতে থাকবে, সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন যদি আমরা প্রবেশ করাতে চাই, সহজে ইলেকট্রন প্রবেশ করানো যাবে নাকি ইলেকট্রন প্রবেশ করানো কষ্টসাধ্য হবে? সহজে ইলেকট্রন প্রবেশ করানো যাবে। তাহলে যত সহজে ইলেকট্রন প্রবেশ করবে তত বেশি শক্তি ছাড়বে। ক্লিয়ার? তার মানে যত সহজে ইলেকট্রন প্রবেশ করানো যাবে তত বেশি শক্তি নির্গত হবে, মানে তত ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান বেশি হবে। বোঝা গেছে? আর যত ইলেকট্রনের শক্তি কম হবে, ইলেকট্রন প্রবেশ করানো যত কষ্টসাধ্য হবে, তত শক্তি বর্জনের পরিমাণ কমে যাবে। কেন কমে যাবে? ইলেকট্রন প্রবেশ করানো কষ্টসাধ্য, তার মানে কি ইলেকট্রন প্রবেশ করাতে গেলে আমাকে বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি দিয়ে ইলেকট্রন প্রবেশ করাতে হবে। তাহলে একটা শক্তি বেরিয়ে আসে, জেনারেলি বেরিয়ে আসার কথা, কিন্তু যদি আমি জোর করে শক্তি দিয়ে ইলেকট্রন প্রবেশ করাই তাহলে কি হবে, যতটা পরিমাণ শক্তি বেরিয়ে আসার কথা ছিল ততটা পরিমাণ শক্তি বেরিয়ে আসবে না, শক্তির বেরিয়ে আসার পরিমাণ কমে যাবে। মাথায় ঢুকেছে? কিন্তু আয়নাইজেশন এনার্জি ঠিক এর উল্টো, যত সহজে ইলেকট্রন বের করে দেওয়া যাবে তত কম শক্তি প্রয়োজন হবে। যত সহজে ইলেকট্রন বের করে দেওয়া যাবে তত কম শক্তি প্রয়োজন হবে। আর এখানে যত সহজে ইলেকট্রন প্রবেশ করানো যাবে তত বেশি পরিমাণ শক্তি বেরিয়ে আসবে। মাথায় ঢুকেছে? এবার আমি আগে এক কাজ করি, দুটোকে দুদিকে তুলনামূলক আলোচনা করিয়ে দিই, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এইদিকে লিখছি আই ই অথবা আই পি, আয়নাইজেশন পোটেনশিয়াল, আর এইদিকে লিখছি ইলেকট্রন অ্যাফিনিটি ই এ।
হয়েছে, বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। এখানে কি হবে, শক্তি, এখানে শক্তি কি হবে, বাইরে থেকে শক্তি প্রবেশ করানো হবে আর ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে এখানে কি লিখব, ইলেকট্রন নির্গত হবে, নির্গত হবে বিনিময়ে শক্তি, শক্তি প্রয়োগ করা হবে। তাহলে শক্তি প্রয়োগ করা হবে মানে কি, পজিটিভ। ইলেকট্রন অ্যাফিনিটি কি, ইলেকট্রন প্রবেশ করানো হবে, প্রবেশ করবে, বিনিময়ে কি হবে, শক্তি নির্গত হবে, মাইনাস। তৃতীয়ত কি, যত সহজে ইলেকট্রন নির্গত করা যাবে, ইলেকট্রন বের করে দেওয়া যাবে, তত আয়নাইজেশন শক্তির মান কি হবে, কম হবে। যত সহজে ইলেকট্রন নির্গত করা যাবে, প্রয়োজনীয় শক্তির মান তত কম হবে। আচ্ছা, প্রযুক্ত শক্তি লিখি, প্রযুক্ত শক্তি তত কম হবে। এই বিষয়টা বুঝতে পেরেছো? ইলেকট্রন সহজেই বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যেতে চাইছে, তাহলে কি একটু শক্তি প্রয়োগ করলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কি হবে, যত সহজে ইলেকট্রন প্রবেশ করানো যাবে, তত বেশি পরিমাণ শক্তি নির্গত হবে, শক্তি নির্গত হবে, ঠিক আছে। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট। আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, এই দুটো থেকে প্রশ্ন আসেই আসে। অক্সিজেনের তুলনায় সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপি বেশি কেন, বা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন যখন আমরা দেখব, তুলনামূলক আলোচনা করব, ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের বেশি কিন্তু ক্লোরিনের কম কেন, ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের বেশি কেন ফ্লুরিনের তুলনায়, এগুলো সব আমরা তুলনামূলক আলোচনা করে দেখব। তো এখানে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে, ইলেকট্রন অ্যাফিনিটি আর তার সঙ্গে আয়নাইজেশন এনার্জি, হয়েছে। এটা ভালো করে লিখে রাখবে। আর একটা স্টার মার্ক দিয়ে যেটা বললাম, ইলেকট্রন এবং শক্তি পরস্পরের বিপরীতে প্রবাহিত হয়, পরস্পরের বিপরীতে প্রবাহিত হয়, ঠিক আছে। এইবার আসি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির জন্য আগে সমযোজী বন্ধনের কনসেপ্টটা আনতে হবে। তবে সমযোজী বন্ধন কি সেই ডিটেলসে এখন না গিয়ে বরং কিভাবে সহজে তড়িৎ ঋণাত্মকতা বুঝতে পারি তার জন্য আমি একটা এক্সাম্পল বলবো। এটা সেই ছোটোবেলা সবাইকেই একই এক্সাম্পল বলি, কারণ বুঝতে সুবিধা হয়। যেমন ধরো আমরা যখন দুই বন্ধু, আর দুই বন্ধু আমরা কি করি, যে কোলাবোরেশন করি। কিভাবে, যে ধরো আইসক্রিম খাওয়া হবে, একটা আইসক্রিমের দাম যদি 10 টাকা হয়, দুজনের কাছে ধরো 5 টাকা করে আছে, আইসক্রিমের দাম 10 টাকা, তো দুজনের কাছে 5 টাকা করে আছে, 5 টাকা দিয়ে আইসক্রিম কিনতে পারবো না। তখন মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং কি হলো, দুজনেই 5 টাকা করে বিনিয়োগ করব, তাতে কি হবে, 10 টাকা হবে, একটা আইসক্রিম কিনবো, হাফ হাফ খাবো। বোঝা গেছে? এখানেও ঠিক একই, সমযোজী যৌগে পরমাণুর ইলেকট্রন কি হয়, দুজনে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে।
শেয়ার করার পরে দুজনেই সেই ইলেকট্রন মানে একটা একটা করে শেয়ার করার পরে দুটো ইলেকট্রন হলো, দুজনে শেয়ার করলো একটা ইলেকট্রন, কিন্তু সুবিধা নেবে দুটো ইলেকট্রনের। প্রত্যেক পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার করবে, কিন্তু দুটি ইলেকট্রনের সুবিধা নেবে। ঠিক আছে? তো কি তৈরি হলো? সমযোজী বন্ধন, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো দুজনের মধ্যে, একটা আইসক্রিম কিনে হাফ হাফ খাবে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। এখানে কি হয়, ওই পরমাণু একজন একটা আর একজন একটা, এভাবে ইলেকট্রন কি করবে? শেয়ার করবে, কিন্তু দুজনে দুটোরই ফেসিলিটি ভোগ করবে। ঠিক আছে? দুজনেই ফেসিলিটি পাবে। এই বন্ধনকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। কিন্তু যদি কোনো একটা মৌল বা কোনো একটা বন্ধু একটু দুষ্টু হয়, সে কি করবে? অর্ধেক আইসক্রিমের পরিবর্তে একটু বেশি আইসক্রিম খাওয়ার চেষ্টা করবে, হয়তো। এখানেও ঠিক একই, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু একটি করে ইলেকট্রন ব্যবহারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করলো। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা বা প্রবণতা, তাকে বলা হবে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা বা প্রবণতা, তাকে বলা হবে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। বোঝা গেছে? ব্যাস, এই পর্যন্তই আজকে থাক।